হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 11th ছায়া প্রকাশনী বই, নতুন বই, তার যে সলিউশন সিরিজ চলছিল তার আজকে ভৌত রাশির পরিমাপ ও মাত্রা থেকে মোট যে 70টা এমসিকিউ ছিল তার আজকে এমসিকিউ #2। আজকের ভিডিওতে আমরা 36 থেকে 70 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদেরকে একটাই বলার উদ্দেশ্য, যদি বুঝতে পারো ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, আর যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করবে, আমি উত্তর দেব। আর আরেকটা কথা হলো যে আমার এই চ্যানেলে ক্লাস 11th নতুন বইয়ের সমস্ত সলিউশনই আসবে। তার আগে আগে যদি সলিউশনগুলো পেতে চাও তাহলে আগের বছর যে সলিউশনটা করেছিলাম তার এমসিকিউগুলো মোটামুটি 80 to 90% ম্যাচ করে যাবে। নতুন বইয়ে প্রশ্নের পরিমাণ কিছু বাড়িয়েছে, কিন্তু মোটামুটি তোমাদের 80 to 90% ম্যাচ করে যাবে। সেটা চাইলে দেখতে পারো। খুঁজে পেতে না পেলে, খুঁজে যদি না পাও সেক্ষেত্রে আমাকে বলবে, আমি লিঙ্কটা দিয়ে দেবো। ফুল প্লেলিস্ট বানানো আছে, ঠিক, বিশেষ কিছু বলবার নেই। আর 1 থেকে 35 আশা করি দেখেছো এবং পড়ানোর কৌশলটা আশা করি বুঝতে পেরেছো। অনেকেই তো নতুন ছেলেমেয়ে আছে, তো তাদের উদ্দেশ্যেই বলা। আর যারা প্রথম থেকে দেখছো, চ্যানেল দেখছো, ক্লাস 10-এরও ভিডিও দেখেছো, তাদের জন্য ব্যাপারটা আলাদা। তো শুরু করছি, কেমন? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তার সাথে সাথে নতুন ক্লাস 11-এর সায়েন্স নেওয়ার যে খুশি, প্রেশার, সমস্ত কিছুই কিন্তু আছে। চলো আজ ক্লাসটা শুরু করি। 36-এ বলেছে দুটি রোধের মান R1 এটা, R2 এটা। রোধ দুটির সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের শতকরা পরিবর্তনের মান হবে। দেখো একটা জিনিস বলি, এখানে তোমরা দুটোর মধ্যে একটা যে কোনো সূত্র কাজে লাগাতে পারো। এখানে একটা সূত্র দিয়ে দিয়েছে যে ডেল্টা R বাই R ইন্টু 100%, অর্থাৎ তুল্য রোধ। আরটা তুল্য রোধ হচ্ছে, R1 R2 হচ্ছে দুটো দেওয়া রোধ। তো এটা হলো তুল্য রোধ নির্ণয়ের শতকরা ত্রুটি। সেটা হয় তোমার R ইন্টু ডেল্টা R1 বাই R1 তার স্কোয়ার প্লাস ডেল্টা R2 বাই R2 তার স্কোয়ার ইন্টু 100%। যদি এটা মনে রাখতে পারো তাহলে খুব ভালো, ঠিক। যদি মনে এটা না রাখতে পারো তাহলে আমি একটা বলি, এটাও কাজে লাগবে তোমাদের, এটা একটু শুনতে পারো। যে এটা ধরে করলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আর তোমাদের হবে R1 প্লাস R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, এটা হবে সেক্ষেত্রে। কারণ এটা তুল্য রোধের রাশিমালা। আশা করছি এটা তোমরা চলতড়িতের অধ্যায়তে পড়েছো এবং মনেও আছে, ঠিক আছে। কোথা থেকে পেলাম এটা পেলাম 1/R ইজিক্যাল টু 1/R1 প্লাস 1/R2। এখান থেকে লসাগু করো, তারপর তার অনন্যক নিয়ে নাও, তোমরা এটা অনায়াসেই পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এবার অন্য একটা কথা বলি, যদি এইভাবে সলভ করতে না চাও সেক্ষেত্রে করতে পারো। এখান থেকে আনছি আমি, এখান থেকে আনলে হচ্ছে 1/R ইজিক্যাল টু R1 R2 নিলাম লসাগু, ওপরে হচ্ছে R1 প্লাস R2 হলো। এটাকে যদি রিভার্স করো তাহলে R সমান দাঁড়িয়ে যাবে R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, এটা দাঁড়িয়ে যাবে। এবার একটা কাজ করবে, যে ধরি R1 প্লাস R2 ইজিক্যাল টু এক্স। মুশকিল তো এই গুণটাকে নিয়ে নয়, গুণের সাথে আমরা ভালোভাবে পরিচিত, মুশকিলে নিচের যে যোগটা আছে সেটাকে নিয়ে। তো এটাকে এক্স ধরবে। তাহলে যদি আমি বলি এর ডেল্টা বার করব, ডেল্টা এক্স মানে এক্স পরিমাপে ত্রুটি, তাহলে এক্স এমন একটা রাশি যে হচ্ছে এই দুটো রাশির R1 আর R2 যোগফল। তাহলে যোগফলের ক্ষেত্রে আমরা খুব ভালোভাবে জানি যে ত্রুটিগুলো শুধুমাত্র যোগ হয়ে যায়। তাহলে ডেল্টা এক্স হয়ে গেল ডেল্টা R1 প্লাস ডেল্টা R2। এবার যদি আমি বলি যে এর ডেল্টা বার করব, এর ডেল্টা বার করার আগে R1 প্লাস R2 ইজিক্যাল টু এক্সটা পুট করো, তাহলে আর সমান কি দাঁড়াচ্ছে R1 R2 ডিভাইডেড বাই এক্স। আচ্ছা, এটা সমান লিখতে পারি R1 R2 ইন্টু এক্স টু দি পাওয়ার -1 লিখতে পারি। ঘাতের ক্ষেত্রে জিনিসটার সাথে আমরা খুব ভালোভাবে পরিচিত, ঘাতের ক্ষেত্রে আমরা কি করি আমরা খুব ভালোভাবে জানি। সেই ক্ষেত্রে আমরা করতে পারি যে ডেল্টা R বাই R ইন্টু 100% সমান হবে ডেল্টা R1 বাই R1 ইন্টু 100%।
প্লাস ডেল্টা R2/R2 ইন্টু 100% হলো। আর ঘাতের ক্ষেত্রে মাইনাস থাকলেও আমাদের কোনো যায় আসে না, জাস্ট মাইনাসটা প্লাসই হয়, প্লাস ডেল্টা এক্স প্লাস 1 ডেল্টা x/x ইন্টু 100%। দেখো প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু জানা, যদি তুমি এখানে মান বসাও তাহলে তোমরা বুঝতে পারবে যে ডেল্টা R/R ইন্টু 100% সমান তোমাদের হবে ডেল্টা R1। ডেল্টা R1 এর মান কত, মানে R1 ইজিক্যাল টু কী দিয়েছে, আমি একটু লিখে দিই সাইডে। R1 এর মান দিয়েছে 10 ± 0.5, R1 এর মান দিয়েছে 10 ± 0.5 ওহম। আর R2 ইজিক্যাল টু দিয়েছে 15 ± 0.5 ওহম, 15 ± 0.5 ওহম এটা দিয়ে দিয়েছে। বেশ, এরপর দেখো ডেল্টা R1 হচ্ছে এটা ত্রুটিটা, অর্থাৎ 0.5 ডিভাইডেড বাই অরিজিনালটা 10 ইন্টু 100%, প্লাস পরেরটা হচ্ছে ডেল্টা R2 হচ্ছে 0.5, আবারও তাহলে 0.5/15 ইন্টু 100%। তারপর হলো যোগ ডেল্টা এক্স মানে কিছুই না, ডেল্টা এক্স মানে এখানে পেয়েছি ডেল্টা R1 প্লাস ডেল্টা R2, তাহলে ওপরে এই দুটোর যোগ মানে 0.5 প্লাস 0.5 মানে 1, আর নিচে হবে এক্স মিন্স R1 প্লাস R2 মানে 10 প্লাস 15 মানে 25 ইন্টু 100% ইন্টু 100%। দেখো এটার ভ্যালু কত আসছে, এটার সাথে এটা করলে এখানে 10, আবার 10 শূন্য কেটে গেল, তাহলে কত হচ্ছে 5 প্লাস এখানে 5 3 15, 5 20 100, 20 আর শূন্য কেটে গেল, 5 দুগুণে 10/3 প্লাস 25 4 100 4, তাহলে 4 আর 5 9, 9 প্লাস 3.33, তাহলে হচ্ছে 12.33%। বাট এখানে কিন্তু অন্য জিনিস দিচ্ছে, 12.33 কিন্তু কোথাও নেই। 12.33 কিন্তু কোথাও নেই, দিস ইজ মেজর প্রবলেম। আচ্ছা, তাহলে কি করা যায়, কি বার করতে বলেছে, যে তুল্য রোধের শতকরা পরিবর্তনের মান। তাহলে কি করা যেতে পারে, ডিফারেন্সিয়েশন ইউজ করব। ডিফারেন্সিয়েশন ইউজ করলে কি আসছে দেখি তো, দেখো 1/R ইজিক্যাল টু 1/R1 প্লাস 1/R2, এটা তো ঠিক। ডিফারেন্সিয়েশন যারা যারা জানো তাদের সুবিধা হবে, আমি একটু ব্যাক ক্যালকুলেশন করি, এটা লিখতে পারি, তাই তো। এরপর যদি করি তাহলে হবে -1/R² ইন্টু ডেল্টা R সমান -1/R1² ইন্টু ডেল্টা R1 -1/R2² ইন্টু ডেল্টা R2, এটা হলো ব্যাপার। তো সেই জিনিসটা মানে তো এই জিনিসটাই আসছে, সেই এই যে সূত্রটা প্রথমে যেটা লিখেছিলাম, এটা 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 উত্তরটা দিয়েছে 4.33, মানে এটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমাদের ঠিক হবে, কিন্তু এটা তো বিয়োগ হয় না, ঘাতের ক্ষেত্রে বিয়োগের কোনো চান্সই নেই, মানে এই -1টা যদি এখানে আনতাম তাহলে ঠিক হতো। এই সূত্রটা ধরে পরে যদি করি তাহলে ডেল্টা R/R ইন্টু 100% হয়ে যাবে R ইন্টু ডেল্টা R1/R1 তার স্কোয়ার প্লাস ডেল্টা R2/R2 তার স্কোয়ার বাইরে 100%। এটা কেন হলো না বা কেন মিললো না জিনিসটা আমি বুঝতে পারছি না। মাইনাস তো ধরে না, প্লাসই ধরে, তাহলে উত্তরে ভুল দেওয়া আছে। আর এটা ধরে যদি করি
তাহলে আরটা হবে R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। আর এর মানটা একটু ক্যালকুলেট করি। R1 R2, R1 কত 10, R2 কত 15, তাহলে 10 × 15 ডিভাইডেড বাই 10 প্লাস 15 মানে 25। তাহলে 5 5 এ 25, 5 3 এ 15, 5 2 গুণে 10, 3 2 গুণে 6। তাহলে 6 ইন্টু ডেল্টা R1 কত 0.5, তাহলে 0.5 বাই R1 তার স্কোয়ার মানে 100 প্লাস এটা হচ্ছে 0.5 ডিভাইডেড বাই 15 তার স্কোয়ার মানে 225 ইন্টু 100%। তাহলে প্রথমের এটা দিয়ে যদি আমি করি তাহলে 0.5, আর পরেরটা দিয়ে পরে যদি আমি করি তাহলে এটা উঠলো 5 দিয়ে করলে 5 1 5, সরি 5 4 20, 5 9 45, 10 বাই 49, 10 বাই 49, 10 বাই 49 কত হবে? এটাকে 100 করছি, 100 বাই 50 করছি, 100 বাই 50 মানে 2, তাহলে ওটাকে 100 করেছি মানে 0.2 এর মতো আসবে, 0.2 এর মতো মোটামুটি। এটাকে 50 করলাম, 49টাকে 50 করলাম, আর 10টাকে 100 করলাম, মানে 10 দিয়ে ভাগ করলাম, তাহলে 50 দুগুণে 10 দিয়ে ভাগ হচ্ছে 0.2, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 0.7, তাহলে 6 × 0.7 মানে 7 বাই 10, মানে মোটামুটি 4.2 এর মতো। এটা হলে আসছে 4.2, 4.33 আছে অ্যান্সার। হ্যাঁ, এটা হলে আসছে, কিন্তু আমি যেটা করলাম সেটা করলে আসছে না। বাট আমারটা ভুলটা কোথায় আছে সেটা হচ্ছে ব্যাপার। রোধের ক্ষেত্রে ভুলটা কোথায় আছে, সমান্তরালের ক্ষেত্রে। আচ্ছা চলো আমি একটা কাজ করি। কি কাজ করি বলো তো? এই সূত্রটা দিয়ে করলে আমাদের উত্তর ম্যাচ করছে, কোনো সমস্যা নেই। এই সূত্রটা দিয়ে করলে কোনো সমস্যা নেই। আচ্ছা এই সূত্রটাই কি এই সূত্রটা এইটা একটু চেক করা যাক। আমরা ওই সূত্রটা পেয়েছি, ঠিক ওইখানে আর এর মানটা আমরা বসাবো, দেখি কি পাচ্ছি, দেখাই যাক না কি হবে। এটা পেয়েছি, এটা নাকি সঠিক, এখানে উত্তর বার হচ্ছে, উত্তর ম্যাচ করছে, কোনো সমস্যা নেই। তো শুধু রাইট সাইডটাকে লিখছি আমি, আর ইন্টু ডেল্টা R1 বাই R1 তার স্কোয়ার প্লাস ডেল্টা R2 বাই R2 তার স্কোয়ার গুণিত 100%টাও লিখছি না, থাক, ওটা তো কমন, ওটা নিয়ে তো সমস্যা নেই। আর এর মানটা বসাচ্ছি আমি, আর এর মানটা বসাবো। আর এর মানটা কি? আর এর মানটা হচ্ছে আমাদের R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, এটা ছিল আর এর মান। আর ভেতরে আছে তোমাদের ডেল্টা R1 বাই R1 তার স্কোয়ার প্লাস ডেল্টা R2 বাই R2 তার স্কোয়ার, এটা হচ্ছে বিষয়। এবার যেটা আমাদের হাতে আছে সেটা হচ্ছে লসাগু নেওয়া, ভেতরটার, বাইরেটা তো নেওয়াই আছে যা নেওয়ার, এটার সাথে গুণ হয়ে যাবে R1 স্কোয়ার R2 স্কোয়ার, ওকে। আর ইয়েটা করলে হচ্ছে ডেল্টা R1 R2 স্কোয়ার প্লাস ডেল্টা R2 R1 স্কোয়ার, এটা হলো ব্যাপার। এবার যদি একটা করে এখানে কেটে যায় তাহলে এখানে R1 R2 পড়ে থাকছে, তাহলে আমাদের কাছে দাঁড়ালো ডেল্টা R1, দেখো কোথাও আর নেই, সব R1 R2তে হয়ে গেছে, ডেল্টা R1 R2 স্কোয়ার প্লাস ডেল্টা R2 R1 স্কোয়ার হোল ডিভাইডেড বাই R1 R2 গুণিত R1 প্লাস R2, এটা হচ্ছে ব্যাপার। আর কোনোভাবে কোনো ছোট করা যাবে না বলেই মনে হচ্ছে। একটা করে করা যেতে পারে, তাতে খুব একটা লাভ হবে বলে মনে হচ্ছে না। একটা করে কাটবে না, একটা করে কেটে পরে দেখি কি হচ্ছে। একটা করে R2 R2 কাটবে, তাহলে ডেল্টা R1 R2 ডিভাইডেড বাই R1 ইন্টু R1 প্লাস R2 যুক্ত একটা করে R1 কেটে গেলে ডেল্টা R2 R1 ডিভাইডেড বাই R1 কেটে গেছে, R2 পড়ে আছে, R2 ইন্টু R1 প্লাস R2।
এটা করা যাচ্ছে, তাই তো? এটাই কি আমি পেয়েছিলাম? এটাই কি আমি পেয়েছিলাম? আমি যেটা পেয়েছিলাম সেটা এবার দেখি আমার পাওয়াটা আর এই সঠিকটার থেকে আমার পাওয়াটা কতটা দূরে একটু চেক করা যাক। তোমরা বোর হচ্ছ না তো? বোর হলে চেঞ্জ করে নিতে পারো আর পরের প্রশ্নগুলো দেখে নিতে পারো। একটু করি আমি যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে ডেল্টা আর বাই আর ইন্টু 100%-এর মান আমি পেয়েছিলাম যে ডেল্টা R1 বাই R1 প্লাস ডেল্টা R2 বাই R2 প্লাস ডেল্টা R1 প্লাস ডেল্টা R2 বা বন্ধনের মধ্যে দিয়ে দিই, যাই হোক, ডিভাইডেড বাই R1 প্লাস R2 বাইরে 100%। ব্যাস, এটা পেয়েছিলাম আমি। তো আমি যদি লসাগু নেওয়ার চেষ্টা করি, শুধু এই মধ্যেখানটাকে নিয়ে একটু চর্চা করছি, তাহলে আমি নিচে প্রথমে যেটা পেয়ে যাব সেটা হচ্ছে R1 R2 গুণের মধ্যে R1 প্লাস R2। আর কি পাবো? এটা মাইনাস হয়ে গেলে কাটাকুটি হতো, এটা মাইনাস হয়ে গেলে বেটার হতো, ঠিক আছে? তো করছি, R1 গেছে, R2 ইন্টু এই টোটাল জিনিসটা আর ডেল্টা R1-এর সাথে গুণ, তাহলে ডেল্টা R1 R2 আর R1 আছে আর একটা প্লাস ডেল্টা R1 R2 স্কোয়ার হয়ে গেল একটা। এটা হচ্ছে প্রথম রাশি। ভুল করলাম কি কিছু? R2 গুণিত এটার সাথে ডেল্টা R1 গুণ, ডেল্টা R1 গুণ আছে R2 R1, ডেল্টা R1 গুণ আছে R2 স্কোয়ার, ঠিক আছে? পরেরটাতে R2টা থাকবে না, R1 থাকবে, তাহলে R1 স্কোয়ার মানে ডেল্টা R2 R1 স্কোয়ার প্লাস ডেল্টা R2 R2 R1 হয়ে গেল। আর থার্ড একটা কম্পোনেন্ট আছে, সেটা R1 প্লাস R2, এটা কমন চলে গেল। তাহলে এখানে হচ্ছে, এখানের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে প্লাস দিয়ে ডেল্টা R1, তো ডেল্টা R1, তাহলে ডেল্টা R1 R2 প্লাস দিয়ে আবার আরেকটা লাইন আছে, প্লাস দিয়ে ডেল্টা R2 R1 R2, এই জিনিসটা। এবার যদি এটা মাইনাস হতো তবে কিন্তু ওইটার সাথে ম্যাচ করে যেত। ধরো এটা মাইনাস, তাহলে হবে এটাও মাইনাস, তাহলে হবে এটাও মাইনাস। যদি এটা হয় তাহলে দেখো ডেল্টা R1 R2, ডেল্টা R1 R2, এটার সাথে এটা কেটে যাবে আর এটার সাথে এটা কেটে যাবে। সেই ক্ষেত্রে পড়ে থাকো আমাদের ডেল্টা R1 R2 স্কোয়ার প্লাস ডেল্টা R2 R1 স্কোয়ার, এখানে স্কোয়ারটা হবে না, ঠিক আছে? ডিভাইডেড বাই R1 R2 ইন্টু R1 প্লাস R2। বোঝাতে পারলাম আমি? দেখো এইটা যা পেয়েছি আর এইটা যা পেয়েছি, এই দুটো কিন্তু সেম। তাহলে এইখানটায় যদি আমি নেগেটিভ নিয়ে নিই তবেই কিন্তু আমার উত্তরটা ম্যাচ করছে, না হলে ম্যাচের কোনো জায়গা নেই। আর দেখেও ছিলাম তাই, আমাদের এসেছিল 5 প্লাস 10/3 প্লাস 4, তাই এটা 9 হয়ে যাচ্ছিলো। এটা যদি -4 হয়ে যেত তাহলে হতো কত? 5 - 4 মানে হচ্ছে 1 প্লাস 3.33 হুইচ ইজ 4.33। এটা হলো ব্যাপার। কিন্তু ঘাতের ক্ষেত্রে নেগেটিভ তো আমাদের হয় না, ঘাত যা থাকে অলওয়েজ পজিটিভ হয়। তাহলে এবার সমস্যাটা হচ্ছে যে কোনটা হচ্ছে ট্রু, এখানে নেগেটিভ নেওয়াটা উচিত না এই ক্ষেত্রে পজিটিভ নেওয়াটা উচিত? আমিও কিন্তু একটি কনফিউশনের মধ্যে হয়ে গেলাম। মুশকিলটা হচ্ছে এখানে। দেখো এই উত্তরটাই বার হয়েছে, এটা দরকার নেই, এটাতে যাওয়ার দরকার নেই। দেখো এটাই ডেল্টা R1 R2 স্কোয়ার প্লাস ডেল্টা R2 R1 স্কোয়ার ডিভাইডেড বাই R1 R2 ইন্টু R1 প্লাস R2। ওকে, ভেরি গুড, কোনো সমস্যা নেই। সমস্যা তো অবশ্যই আছে একটা, সেটা হচ্ছে কোনটা ঠিক। এখানে নেগেটিভ নেব কেন? কারণ ঘাতের ক্ষেত্রে আমি বই খুলেও দেখিয়ে দিতে পারি
আরেকবার চেক করে নিচ্ছি আমি। ঘাতের ক্ষেত্রে তুমি যাই করো না কেন, ঘাতের ক্ষেত্রে তুমি যাই করো না কেন, ঘাতবেলা যদি কোনো ত্রুটি থাকে সেক্ষেত্রে সেটাও কিন্তু যোগই হয়, সেটা বিয়োগ হয় না। ঘাতযুক্ত রাশির ক্ষেত্রেও, ঠিক আছে, সেটা বিয়োগ হয় না। মুশকিলটা হচ্ছে এখানে। তাহলে ওইটার ঘাতটা আমি বিয়োগ দেব কেন? আমার কাছে কোনো এখানে উত্তর নেই, এখানে সত্যি আমার কাছে কোনো উত্তর নেই। এটা ধরলে এই ধরনের, কিন্তু আমি যেভাবে করেছি তাতে, বা আমি যেভাবে পড়েছি বা দেখেছি সেভাবে এটা প্লাস আসাটাও উচিত। তুমি যেভাবেই করো না কেন সেটা দুটোভাবেই, ডিফারেন্সিয়েশন ফরম্যাটেও করো আর যে ঘাতের ফরম্যাটে করো, দুটোতেই কিন্তু একই উত্তর আসার কথা। বোঝাতে পারলাম আমি? আচ্ছা দেখো, তোমাদের আমি ওই ক্যামেরাটাকে একটু অফ করে বিষয়টা একটু দেখলাম, কারণ যদি বিষয়টা এখন না দেখি তোমাদেরকে আর বলতে পারবো বা সেটা রিলেটেড কোনো ভিডিও বানাতে পারবো বা তোমরা সেটা দেখবেই, বা সেটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। সেজন্য ভাবলাম যে বিষয়টা একটু চুলচেরা বিশ্লেষণ করে আর বিষয়টা একটু দেখার চেষ্টা করি। তো একটু একটা জিনিস বোঝাই, একটু দেখো। আমাদের সমান্তরাল সমবায়ের নিয়ে একটা জটিলতা তৈরি হচ্ছিল। তো সমান্তরাল সমবায়ের যে সূত্র 1/r = 1/r1 + 1/r2, এটা নিয়ে কোনো জটিলতা নেই। এবং এখান থেকেই আমি তোমাদের শতকরা ত্রুটিটাও বার করব। দেখো, আমি দুটো প্রসেস বলছিলাম। একটা বইয়ের প্রসেসটা, যেটা বইয়ে মূলত থাকে, যে R ইনভার্স = R1 ইনভার্স + R2 ইনভার্স, এটা ব্যাপার। বোথ সাইড যদি ডিফারেন্সিয়েশন করি, একটু তোমাদেরকে ডিফারেন্সিয়েশনটা এটা জানতে হবে। এটা যদি না জানো তাহলে সেই ক্ষেত্রে একটু মুখস্থ করতে হবে, কারণ প্রথম অধ্যায়ে ডিফারেন্সিয়েশন তোমাদের হয় না বললেই চলে। তবু বলছি, যদি কেউ শিখে থেকো তাহলে সুবিধা হবে, যদি কেউ না শিখে থেকো তাহলে লাস্ট যে ভ্যালুটা বার হবে, যে রেজাল্টটা বার হবে, সেটা একটু মনে রাখবে। এটা ছাড়ার কোনো উপায় নেই। তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ সেকেন্ড চ্যাপ্টারে বেসিক ম্যাথামেটিক্সের জায়গাতে বা একমাত্রিক গতির জায়গাতে তোমাদেরকে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, টুকটাক যেগুলো লাগবে ফিজিক্সে 11 আর 12-এ, সেগুলো একটু তোমাদেরকে এমনিই শেখাবেন যেখানে তুমি পড়বে, শেখানো উচিত। এবার এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, হয় যেটা, সেটা হচ্ছে -1/r² dr সমান হচ্ছে -1/r1² dr1 -1/r2² dr2। তাহলে এই যে ডিফারেন্সিয়েশন ফরম্যাটটা লিখলাম d অফ r, এই জিনিসটা কিন্তু আমরা টোটালি করব ডেল্টা r। তাহলে মাইনাসগুলো যদি বোথ সাইড থেকে কেটে দিই, তাহলে δr/r² = δr1/r1² প্লাস δr2/r2²। এটা হলো ব্যাপার। পরের লাইনে যদি আমি আসি, তাহলে δr/r, এটা তো আমাদেরকে শতকরা ত্রুটি দেয়, এটা আনুপাতিক ত্রুটি। এরপর আমরা যদি শতকরা বার করতে চাই করতে পারি। তাহলে নিচের একটা আর উপরে চলে যাবে, এটা তাহলে হবে δr1/r1² প্লাস δr2/r2²। এটা ব্যাপার। শতকরা ত্রুটি যদি আমরা পেতে চাই তাহলে সেই ক্ষেত্রে হবে δr/r × 100% = r × δr1/r1 প্লাস r1² প্লাস δr2/r2² × 100%। এইটাই তোমাদের সঠিক উত্তর। এই প্রসেসেই তোমাকে কিন্তু এগোতে হবে। এবার কেন এটা নয়, এখান থেকে যদি আমি বলি যে δr/r শতকরা ত্রুটি, সেটা হবে δr1/r1 প্লাস δr2/r2 প্লাস δr1 প্লাস δr2 /r1 প্লাস r2, আর বাইরে হলো 100%। এটা কেন নয়? দেখো, একটা কথা বলি, এটা ঠিক, প্রথম কথা, এটা সর্বদা প্রযোজ্য। এটা ডিফারেন্সিয়েশন ফরম্যাট থেকে আসছে, ডিফারেন্সিয়েশন যে মেথডটা সেখান থেকে আসছে। এটা কেন নয়, তার কারণটা হচ্ছে যে এটা যখনই তুমি তিনটে রোধের জন্য বার করবে, ধরো তিনটে রোধ আছে প্যারালালি, R1, R2, R3, তিনটে রোধ আছে প্যারালালি, সেই ক্ষেত্রে তুমি তুল্য রোধ কী করে বার করবে? আগে তুল্য রোধ বার করো। 1/r = 1/r1 + 1/r2 + 1/r3।
বোঝাতে পারলাম? এবার যদি তুমি করো তাহলে হবে তোমার রসাগুনি নাও R1 R2 R3, প্রথমে 2 3 R2 R3, তারপর 1 3 মানে 3 1 করছি, তারপর 1 2, এটা হবে। যদি এটা রিভার্স নাও তুমি আর ইজিক্যাল টু কী দাঁড়াচ্ছে R1 R2 R3 ডিভাইডেড বাই R2 R3 প্লাস R3 R1 প্লাস R1 R2, এটা দাঁড়াচ্ছে। এবার এই টোটাল জিনিসটাকে তোমাকে উপরে নিয়ে যেতে হবে। তাহলে আর ইজিক্যাল টু R1 R2 R3 বন্ধনীর মধ্যে R2 R3 প্লাস R3 R1 প্লাস R1 R2 হোল টু দি পাওয়ার -1। এবার যদি আমি ডেল্টা বার করি তাহলে এমন একটা রাশি পেলাম যেটা একটা রাশি, দুটো রাশি, তিনটে রাশির গুণফল, আর আরেকটা রাশি আছে 4 নম্বর রাশি, তার সাথে ইনভার্সের সাথে আছে। এক্ষেত্রে আমরা যে শতকরা ত্রুটি নির্ণয় করি, ঘাতের ক্ষেত্রে শতকরা ত্রুটি কীভাবে নির্ণয় করি না, ডেল্টা আর বাই আর ইন্টু 100%। কী করি আমরা, প্রথম রাশি R1, তাই ডেল্টা R1 বাই R1 ইন্টু 100%, আগে লিখি তাহলে বুঝতে পারবে, প্লাস ডেল্টা R2 বাই R2 ইন্টু 100% প্লাস ডেল্টা R3 বাই R3 ইন্টু 100% প্লাস এর ডেল্টাটা মানে ডেল্টা অফ R2 R3 প্লাস R3 R1 প্লাস R1 R2 ডিভাইডেড বাই ওর অরিজিনাল ভ্যালুটা R2 R3 প্লাস R3 R1 প্লাস R1 R2 ইন্টু 100%, এটা হচ্ছে বিষয়। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা মুশকিল কিন্তু দেখা যাবে। কি দেখা যাবে মুশকিলটা? দেখো এর যে ডেল্টাটা, এই যে এই রাশিটার ডেল্টাটা R2 R3 প্লাস R3 R1 প্লাস R1 R2 তার ডেল্টা, মানে তুমি ভাবতে পারছো যে এই রাশিটার ডেল্টা কি করে নির্ণয় করা যাবে? এই রাশিটা কি রাশির সমষ্টি? এই রাশিটা হচ্ছে গুণফলদের যোগফল, তার ডেল্টা বার করছি। গুণফলগুলো তাদের যোগফল, তাদের ডেল্টা বার করছি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু সমস্যার পরিমাণটা বেশি, প্রবলেমসটার পরিমাণটা কিন্তু বেশি। আমি বোঝাতে পারলাম আশা করি। এটার কিন্তু প্রবলেমসের পরিমাণটা কিন্তু বেশি, বারবার বলছি আমি, কথাটা বোঝা গেল? মানে এই যে ডেল্টা R2 R3 এটা ইন্ডিভিজুয়ালি বার করতে পারবে, যে ডেল্টা R2 আর ডেল্টা R3 এটা তাদের আবার যোগ। তাহলে এইটা বার করা বা এই প্রসেসে যাওয়া, যেই আমাদের রোধের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, দুটো রোধ থেকে আমি যখন 3টে রোধ নিলাম, প্রবলেমটা কিন্তু বাড়ছে। বোঝাতে পারলাম? 4টে রোধ নেবে, 5টা রোধ নেবে, সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেমসটা আরও মানে বেশি হবে, আরও জটিল হবে, আর অঙ্কটা করা যাবে না। সেটা যদি এইখানে হতো, সাপোজ এই ফরম্যাটটাকে কাজে লাগিয়ে যদি 3টে রোধ হতো, তাহলে হতো ডেল্টা আর বাই আর ইন্টু 100%, সেটা হতো কিছু না, আরই থাকলো, সেটা হতো ডেল্টা R1 বাই R1 তার স্কোয়ার প্লাস ডেল্টা R2 প্লাস বাই R2 তার স্কোয়ার প্লাস ডেল্টা R3। তুমি যতগুলো নেবে নাও না, কি সমস্যা, আরও নেবে না তার 100%। এই তো বাবা একটা সূত্রতে কাজ হয়ে গেলো। কিন্তু এইখানে কিন্তু অত সহজে নির্ণয় করাটা কিন্তু যাচ্ছে না। ডিফারেন্সিয়েশন প্রসেসটাই ঠিক, আর এটাই সত্য, বা এটাই ঠিক, বা এই প্রসেসে করাটাই কিন্তু উচিত। এটা হচ্ছে বিষয়। আশা করি আমি বোঝাতে পারলাম, কোনো সমস্যা আর নেই। এরপর বাকি প্রশ্নগুলো দেখা যাক। 37 নম্বরের অঙ্কটা দেখো। 37 নম্বরের অঙ্কটাতে কি বলেছে, একটি বৃত্তাকার চাকতির ব্যাসার্ধ পরিমাপে 2% ত্রুটি হলে চাকতির ক্ষেত্রফল নির্ণয়ের ত্রুটি কত? চাকতি মানে একটা বৃত্ত, বৃত্তর ক্ষেত্রফল নির্ণয়ের ত্রুটি কত? তো দেখো আবার সেই সেম ব্যাপার, এরিয়াটা হচ্ছে পাই আর স্কোয়ার, চাকতি বৃত্ত পাই আর স্কোয়ার। এইবার দেখো মজার বিষয়টা কি, কেন জটিল ওটা লাগছিল। ধরো আমি কিছু জানি না, আমি জাস্ট ত্রুটির অঙ্ক জানি, যে স্যার বলেছেন ডেল্টা এ বাই এ ইন্টু 100%। কী বলে দিয়েছেন স্যার? পাই তো কনস্ট্যান্ট, যায় আসে না, আর এর মাথায় 2, ঘাতটা সামনে চলে আসবে, ডেল্টা আর বাই আর ইন্টু 100%। এই তো বাবা হয়ে গেল। আর যদি আমি ডিফারেন্সিয়েশন জানি, যদি আমি ডিফারেন্সিয়েশন জানি, তাহলে সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই রিলেট করতে পারবে যে ডিফারেন্সিয়েশন থেকে যদি এই জিনিসটা করি, এ সমান যদি এটা হয়, তাহলে ডি এ সমান কী হবে, কনস্ট্যান্ট বাইরে আসবে,
আর স্কোয়ারটা হয় 2r dr, 2r dr। এবার যদি আমি ডিএ বাই এ করি, তোমরা নিজেরাই দেখো, ডিএ বাই এ করলে 2 পাই আর dr ডিভাইডেড বাই এ মানে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, পাই পাই কেটে গেল, আর আর কেটে গেল, নিচে একটা আর পড়ে থাকলো, তাহলে 2 dr বাই আর। আমিও কি তাই করিনি, 2 ডেল্টা আর বাই আর। তাহলে এই ক্ষেত্রে তো ডিফারেন্সিয়েশন আর নর্মাল প্রসেস মানে ফিজিক্সের প্রসেস এক্সিস্ট করছে একসাথে, কোনো সমস্যা নেই। তাহলে ক্ষেত্রফল পরিমাপে ত্রুটি কত হবে, 2 ইন্টু ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি, ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি, ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি হচ্ছে 2%, তাহলে 2 ইন্টু 2% হুইচ ইজ 4%। এটাতে কোনো সমস্যা নেই, 4%। কত আছে, অপশান নাম্বার এ। এবার দেখো 38-এ কী বলেছে, 38-এ বলেছে যে 9.8 আর 15.298, 9.8 আর 15.298 এইগুলোর যোগ করব, তারপর কটা যোগফলে সার্থক সংখ্যা আছে। তাহলে 9 8 ওইভাবে বসিয়ে দাও, 8 2 10 0 হাতে থাকলে 1, 15 আর 9 24 আর 1 25, 25.098। এখানে সার্থক সংখ্যা 5টাই, 1 2 5 0 9 8, তাহলে 5 সিগনিফিক্যান্ট ফিগার হয়ে গেল। 5 মানে হচ্ছে অপশান নাম্বার ডি। বোঝাতে পারলাম। 39-এ বলেছে নিম্নোক্ত ভৌত রাশিগুলির মধ্যে কোন দুটি মাত্রাগতভাবে অনুরূপ, অনুরূপ মানে কি একই। অপশান এতে বলেছে পৃষ্ঠটান, সারফেস টেনশন, টেনশন, SION, টেনশন। 2 নাম্বার যেটা বলেছে সেটা হচ্ছে চাপ। 3 নাম্বার যেটা বলেছে সেটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। 4 নাম্বার যেটা বলেছে সেটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। ঠিক, তো এখানে চাপ আর স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কিন্তু একই হয়। সারফেস টেনশন হয় বল বাই দৈর্ঘ্য, পৃষ্ঠটান হয় চাপ হয় বল বাই ক্ষেত্রফল, সান্দ্রতা গুণাঙ্ক হয় অনেক কিছু হয়, বল বাই এরিয়া, এখানে হবে DV/dx, অনেক কিছু ব্যাপার আছে, তবেই গিয়ে পরে এটা হয়, এটার তো কোনো প্রশ্ন নেই। আর স্থিতিস্থাপক গুণাঙ্ক হয় পীড়ন বাই বিকৃতি। যেহেতু বিকৃতির কোনো একক নেই, কোনো মাত্রা নেই, তাই পীড়নের বিকৃতি নেই, তাহলে পীড়নের একক মাত্রাটাই স্থিতিস্থাপক গুণাঙ্কের একক বা মাত্রা। তাই সারফেস টেনশন বা তোমার চাপের সাথে পীড়নের যেহেতু সমান, তাই পীড়নের সাথে স্থিতিস্থাপক গুণাঙ্কের সমান। তাই তোমার 2 আর 4-এর মাত্রা কিন্তু সেম। কি বললাম কথাটা, 2 নাম্বার অপশান আর 4 নাম্বার অপশান এই দুটো কিন্তু সেম ডাইমেনশন, সেম মাত্রা, সেম মাত্রা। কিন্তু এখানে উত্তর পুরোপুরি ভুল আছে। এখানে পৃষ্ঠটান আর সান্দ্রতা গুণাঙ্ক স্থিতিস্থাপক গুণাঙ্কটা নাকি একই বলে দিয়েছে, অর্থাৎ অপশান এ। আমি যে অপশানটার কথা বলছি 2 আর 4 সেম, সেটা কোনো অপশানই নেই। এখানে আবার ছায়াপ্রকাশনী নিজের আসল চরিত্রটা দেখিয়েছে, আসল রূপটা দেখিয়েছে। তাহলে আমি কি করে আগের অঙ্কটা বিশ্বাস করি বলো তো? এটাই হলো মুশকিল। ছায়াপ্রকাশনী এতবার বলার পরেও নতুন বই 1100 টাকা দাম, একটু আধটু না, ঠিক আছে, 1000 টাকাও আর নেই। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ভুলটা করে দিয়েছে। করুক, ওদের স্বভাব করা, করুক। 40 নাম্বার, 40-তে কী বলেছে, কোনো কণার ভর ও দ্রুতি পরিমাপে ত্রুটি 0.1% আর 0.2% হলে গতিশক্তি পরিমাপে ত্রুটি কত? আবার সে সেম জিনিস করব। ডেল্টা কাইনেটিক এনার্জিটা কী হবে, মানে কাইনেটিক এনার্জি কী হয়, কাইনেটিক এনার্জি হয় 1/2 mv²। তাহলে ডেল্টা কাইনেটিক এনার্জি কী হবে, হাফ তো কনস্ট্যান্ট বাইরে গেল, ডেল্টা m/m মানে ডেল্টা KE/KE ইন্টু 100% সমান হচ্ছে ডেল্টা m/m প্লাস ভি এর মাথায় 2, তাই 2 ডেল্টা v/v, বাইরে 100%। তাহলে ভর পরিমাপে ত্রুটি কত, 0.1%। শতাংশ দিয়ে দিয়েছে, আর 100-র কোনো কাজ নেই, প্লাস 2 ইন্টু গতিবেগ পরিমাপে ত্রুটি, সেটা হচ্ছে 0.2%। তাহলে হচ্ছে 0.1% প্লাস 0.4%, তার মানে হলো 0.5%, 0.5%। অপশান নাম্বার সি, এটা তো ম্যাচ করে গেল।
তাহলে প্রবলেমটা কোথায় হচ্ছে, ঘাতে তো ওইভাবে হয় না ভাগ। আচ্ছা ঠিক আছে চলো, তাও তর্কের খাতিরে মেনে নিচ্ছি আমি। তোমাদেরকে আমি যখন ইয়ের অঙ্কটা করাবো দেখতেই পাবে, তোমরা দেখো নিজেরাই দেখো না, তোমরা 43 নাম্বার অঙ্কটা দেখো, সেখানে দেখো সব যোগ। আমি বুঝে উঠতে পারছি না আমি কোন দিকে যাব, সেখানে সব যোগ, ঠিক আছে সব যোগ। দেখো 43 নাম্বার, যদি বিশ্বাস না হয়, কিন্তু জানতে তো হবে, আমাকেও জানতে হবে, তবেই তো তোমাদের জানাবো। তো ওই জিনিসটা একটু আমাকে চর্চা করতে হবে, ঠিক আছে। পুরোটাই মুছে দিই, তাহলে সুবিধা হবে অঙ্কগুলো করতে। কত দূর হলো আমাদের, 40 অবধি হলো। কটা টার্গেট, 70টা টার্গেট, মানে 70 অবধি যাব। এরপর দেখো 41 কী করে কী করছি দেখো। অঙ্কগুলো বুঝবে, না বুঝে যেও না। যদি এ 10.5 হয়, এ হচ্ছে 10.5 আর বি হচ্ছে 2.01 যদি হয়, তবে সার্থক সংখ্যা অঙ্ক বিবেচনা করে এ প্লাস বি এর মান নির্ণয় করি। তাহলে এ প্লাস বি মূলত কী হচ্ছে না 1, 5 আর এখানে হচ্ছে 12। তাহলে সার্থক সংখ্যা বিচার করলে কি হয় না, যোগ বা বিয়োগের ক্ষেত্রে দশমিকের পরে যার ন্যূনতম সংখ্যা আছে সেই ন্যূনতম সংখ্যাটা যোগফল বা বিয়োগফলটাকেও ফলো করবে। তাহলে এইখানে দশমিকের পরে কটা ঘর আছে, একটা। এখানে দশমিকের পরে কটা ঘর আছে, দুটো। তাহলে যে অ্যান্সারটা ফলো হবে সেটা দশমিকের পরে একটা ঘর ফলো হবে। একটা ঘর মানে 12.5। কারণ এর পরের যে ডিজিটটা আছে 1 কিন্তু 5-এর চেয়ে ছোটো, তাহলে আসন্ন মান নির্ণয় করার কোনো প্রয়োজন নেই, ব্যাস হয়ে গেল। তাহলে 12.5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর অপশান নাম্বার এ। বোঝাতে পারলাম। 42তে বলেছে 0.002020 অঙ্কটিতে কটি সার্থক সংখ্যা আছে, সংখ্যাতে কটি সার্থক সংখ্যা আছে। কিছুই না, প্রথমের জিরোগুলো ক্যালকুলেট হয় না, 2020 মানে 4টে হবে সঠিক উত্তর। বোঝাতে পারলাম আশা করি। রুলসগুলো পড়তে হবে। একটি ভৌত রাশি এক্স এইভাবে সম্পর্কিত যে এক্স ইজিক্যাল টু a স্কোয়ার বি কিউব, ওকে, সি রুট ডি, ওকে, কোনো সমস্যা নেই। তাহলে এক্সের শতকরা ত্রুটি মানে পার্সেন্টেজ এরর অফ এক্স সমান হবে 2 ইন্টু পার্সেন্টেজ এরর অফ এ প্লাস 3 ইন্টু, ঘাতগুলো সামনে আসে আর কিছু হয় না, 2 এর ঘাত, বি এর ঘাত আছে 3, 3টা সামনে এলো, পার্সেন্টেজ এরর অফ বি প্লাস সি এর ঘাত 1, ওপরে গেলে -1, মাইনাস হয় না ঘাতের এররের ক্ষেত্রে, তাই পার্সেন্টেজ এরর অফ সি। ডি এর ঘাত হচ্ছে হাফ, রুট মানে হচ্ছে হাফ, প্লাস হাফ অফ পার্সেন্টেজ এরর অফ ডি। বোঝাতে পারলাম। তাহলে 2 গুণিত পার্সেন্টেজ এরর অফ এ মানে 2 গুণিত পার্সেন্টেজ এরর অফ এ মানে হচ্ছে 3, মানে 2 ইন্টু 3% প্লাস 3 ইন্টু 2%, সরি 1% প্লাস সি এর শতকরা ত্রুটি তার মানে হচ্ছে অনলি 2% প্লাস হাফ ইন্টু 4%। তাহলে আসছে এখানে 6% প্লাস 3% প্লাস 2% প্লাস 2%, এটা আসছে 2 2 4, 6 4 10, 10 3 13%। 13% হচ্ছে সঠিক উত্তর, সেটা আছে অপশান নাম্বার ডিতে। 44-এ বলেছে নিচের কোন জোড়া দুটির মাত্রা একই নয়। নয়বেলা প্রশ্নগুলো আমরা ওভারলুক করি। কৌণিক ভরবেগ প্ল্যাঙ্কের ধ্রুবকের কিন্তু সেম, কার্য টর্ক সেম, বলের ঘাত ভরবেগ সেম। অপশান নাম্বার বি, জাড্য ভ্রামক আর বলের ভ্রামক কিন্তু একই নয়। চাইলে মাত্রাগুলো দেখতে পারো বইয়ে, আর তাছাড়াও এইগুলো ডিটেলসে পড়া হবে তোমাদের আপকামিং চ্যাপ্টার্সে। 45 নম্বর, প্ল্যাঙ্কের ধ্রুবকের অনুরূপ মাত্রা বিশিষ্ট রাশিটি হলো কৌণিক ভরবেগ। বললাম একটু আগেই কৌণিক ভরবেগ। 46, যদি আলোর বেগ সি, অভিকর্ষজ ত্বরণ ক্যাপিটাল জি এবং চাপ পিকে মূল একক ধরা হয়, তবে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা হবে। এটা একটা আমি অন্য কালারে ইউজ করি, তাহলে তোমাদের একটু বুঝতেও সুবিধা হবে আর কি। এটা কি করবে, এটা নীলে করব, ঠিক আছে নীলে করে দিচ্ছি। তাহলে এই যে ক্যাপিটাল জি মহাকর্ষীয় ধ্রুবক, এর আগে মাত্রাটা বার করতে হবে। মহাকর্ষীয় ধ্রুবকটাও ক্যাপিটাল জি ধরে নিয়েছে, অভিকর্ষজ ত্বরণটাও ক্যাপিটাল জি ধরে নিয়েছে। আমি অভিকর্ষজ ত্বরণটাকে স্মল জি ধরবো, ঠিক আছে, এই অঙ্কের ক্ষেত্রে, নাহলে তোমারই সমস্যা হবে। তো জি এর আগে আমাদেরকে যেটা বার করতে হবে, অঙ্কটার অ্যাপ্রোচ হবে জি এর আগে মাত্রাটা বার করো, নাহলে কম্প্যারিজন করতে পারবে না, পসিবলই না। তোমরা জানি এফ ইজিক্যাল টু জি m1 m2 বাই আর স্কোয়ার, মহাকর্ষীয় যে সূত্র নিউটনের সেটা। সেখান থেকে জি এর মাত্রা বার করব, জি সমান হবে এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই
m1 m2, তাহলে জি এর মাত্রা কি আসবে, এফ এর মাত্রা হচ্ছে ml t⁻², তার সাথে একটা এল স্কোয়ার, কারণ দূরত্বের স্কোয়ার, আর নিচে হবে মাস তার স্কোয়ার, ভরের স্কোয়ার। এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমি পাচ্ছি m⁻⁻1 L কিউব t⁻², এটা হচ্ছে জি এর মাত্রা। এবার আসছি কম্প্যারিজনে। ধরে নিচ্ছি জি প্রপোর্শনাল উইথ, প্রথমটা কি আলোর বেগ বা সি, তাহলে সি এর মাথায় এক্স, আমি বললাম বড় হাতে জি ধরবো না, ছোটো হাতে জি ধরবো অভিকর্ষজ ত্বরণটাকে, g⁻y, আর তার সাথে আরেকটা হচ্ছে চাপ টু দি পাওয়ার জেড, এইভাবে সম্পর্কিত ধরে নিলাম। এক্স ওয়াই জেডের মান বার করবো, দেখতে থাকো অঙ্কটা। এটা মাত্রীয় বিশ্লেষণের একটা অঙ্ক, খুবই ভালো একটা অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামও আসে। প্রশ্নটা আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। এটা তোমাদের পুরনো বইয়ে নেই, নতুন বইয়ে আছে কেবলমাত্র, প্রশ্নটা খুবই ভালো। তাহলে সমানুপাতি চিহ্নটাকে সমান চিহ্ন করলে একটা কনস্ট্যান্টকে আনতে হয়, ধরে নিলাম সেটা কে, যদিও এর কোনো কাজ নেই। এই ধ্রুবকটা যা তা ধ্রুবক না, এই ধ্রুবকটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক আর মাত্রাহীন ধ্রুবক, এর কোনো মাত্রা নেই ধরেই আমরা এগোচ্ছি। বেশ, সি বা আলোর বেগ, তার যে মাত্রা সেটা হয় LT ইনভার্স, তার মাথায় এক্স। ওকে, অভিকর্ষজ ত্বরণ মানেই ত্বরণ হয় LT⁻², কোনো সমস্যা নেই, তার মাথাতে ওয়াই। চাপের মাত্রা হয় L ইনভার্স T⁻², আর তার মাথায় হবে জেড। আশা করছি কোনো সমস্যা নেই এত দূর অবধি। জি এর মাত্রাটা পুট করো ওপর থেকে, m ইনভার্স L⁻³ T⁻², আর রাইট সাইডটাকে ঠিকঠাকভাবে রিঅ্যারেঞ্জ করো, কেটা কেই থাক, কোনো যায় আসে না। এম এর মাথায় জেড, এল এর মাথায় কি, এল এর মাথায় এখানে হচ্ছে একটা এক্স, এখানে হচ্ছে একটা ওয়াই, এখানে হচ্ছে -z, -1 তার পাওয়ারে জেড, পাওয়ার থাকলে গুণ হয়ে যায়, তাহলে -1 গুণিত জেড হবে, হুইচ ইজ -z। এইভাবে করলাম। তাহলে এল এর এইখানে মাথায় আছে এক্স, এখানে আছে ওয়াই, ঘাতগুলো কি হয়, যোগ হয়ে যায়। বেস যদি সেম হয়, সূচকের নিয়ম, কিছু বলার মতো নেই আশা করছি। তাহলে হবে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। আর টি এর মাথায় কি আসবে, টি এর মাথায় এখানে -x, টি এর মাথায় এখানে -2y, -x -2y, আর টি এর মাথায় এখানে -2z, এত কিছু কিন্তু আসবে, বি কেয়ারফুল। এবার কম্পেয়ার করব, এম এর মাথায় -1 সমান এম এর মাথায় জেড, তার মানে জেড সমান -1, জেড সমান মানে পি এর মাথায় হবে -1। এটা থেকেই দেখো কোনো উত্তরে যদি তুমি দাগ দিতে পারছো, পি এর মাথায় -1, একমাত্র অপশান সি আছে, আর করার দরকারই নেই, তো আমি করছি বোঝানোর জন্য। এল এর মাথায় 3, আর এই পাশে এল এর মাথায় কত আছে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। আর একটা কী আছে, টি এর মাথায় -2 সমান, টি এর মাথায় এদিকে কী আছে, -x -2y -2z। এটা হলো ব্যাপার। আর একটু কালি পরিবর্তন করি, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। জেডের মান হচ্ছে -1, সেটা বসাও এখানে। তাহলে 3 সমান এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, মানে -1 মানে +1। তাহলে এক্স প্লাস 1 দাঁড়ালো 2, এক্স প্লাস ওয়াই দাঁড়ালো 2। এই পাশে কত দাঁড়াচ্ছে, এই পাশে দাঁড়াচ্ছে -2 -x, আচ্ছা মাইনাসগুলো তুলো না প্রথমেই। তাহলে এখানে 2 সমান এক্স প্লাস 2y প্লাস 2z, জেড মানে -1, মানে -2 না, এবার তো -2 হয়ে যাবে, -2 হয়ে যাবে, কারণ আমি মাইনাস কমন নিয়ে নিয়েছি। তাহলে এক্স প্লাস 2y দাঁড়িয়ে গেল 4। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 2, এক্স প্লাস 2y সমান 4। যা ইচ্ছা কিছু একটা করতে পারো, অপনয়নই করে নাও। এক্স প্লাস ওয়াই সমান 2 আর এক্স প্লাস 2y সমান হচ্ছে 4 হলো, বিয়োগ বিয়োগ বিয়োগ, এক্স কেটে গেল। তাহলে ওয়াই মাইনাস 2y মানে -y, 2 - 4 মানে -2, মানে ওয়াই সমান হয়ে গেল 2। ওয়াই সমান যদি 2 হয় তাহলে এক্স সমান কত, এখানে বসিয়ে নাও এটা। তাহলে এক্স সমান হচ্ছে 2 - y, মানে হচ্ছে 2 - 2, তার মানে হচ্ছে 0। এক্সের মান চলে এলো 0, ওয়াইয়ের মান 0 চলে এলো 2, আর জেডের মান অলরেডি আগেই বার হয়ে গেছে -1। তাহলে আমাদের কি দাঁড়ালো বিষয়টা দাঁড়ালো জি প্রপোর্শনাল উইথ c⁻x, এই যে এখানে বসাবো c⁻x
এক্স, এক্স মানে কত? 0, মানে c টু দি পাওয়ার 0। আচ্ছা, স্মল g টু দি পাওয়ার ওয়াই, ওয়াই মানে কত? না 2, মানে g স্কোয়ার। আর p টু দি পাওয়ার -1। জাস্ট উত্তরটাতে স্মল জিটাকেও ক্যাপিটাল জি ধরে নিয়েছে, আমি স্মল জি ধরে করলাম। দেখতে পাচ্ছ অপশান নাম্বার সি কিন্তু ম্যাচ করে গেল। এইভাবে অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। এটা ডাইমেনশনাল অ্যানালাইসিসের অঙ্ক, মাত্রিয় বিশ্লেষণের অঙ্ক, ভালো একটা অঙ্ক আর গুরুত্বপূর্ণ অঙ্ক। বোঝাতে পারলাম আশা করি। চলো এবার পরের অঙ্কগুলো একটু দেখি। পরের অঙ্ক বলতে 47 বলেছে হাফ এপসাইলন নট ই স্কোয়ার। দেখো এইগুলো তোমাদের একটু অচেনা লাগবে, এটা তোমরা ক্লাস 12-এ পড়বে। এটা তোমরা কোথায় পড়বে? ক্লাস 12-এ। তাহলে এখন থেকে যখন পড়তেই হবে ক্লাস 12-এ, তখন এখন থেকে মাথা খারাপ করে কোনো লাভ নেই। যেটা বলছি সেটা একটু শুনে নাও। এই যে মাত্রাটা, এই মাত্রাটা কিন্তু কিসের মাত্রা হয়? এই মাত্রাটা হয় এনার্জি ডিভাইডেড বাই আয়তন। এই যে বিষয়টা, এই বিষয়টা হয় একক আয়তনে শক্তি। এটা জেনে রাখো, একক আয়তনে শক্তি। কার শক্তি? তড়িৎ শক্তি। কেমন শক্তি? তড়িৎ শক্তি। কে কোনটা একটু নাম বলে দিই। এই যে ই টাইপের দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় এপসাইলন। এপসাইলন একটা গ্রিক অক্ষর, আর এই শূন্যটার জন্য বলে নট, এপসাইলন নট, KNOT, নট, এপসাইলন নট। এই যে ইটা, এই ইটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। ইটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। চিনিয়ে দিলাম একটু, তড়িৎ ক্ষেত্র। এই রাশিমেলাটা হয় একক আয়তনে তড়িৎ শক্তি। তো শক্তি যেটা, শক্তি হয় কাজের সাথে সমান, মানে mL² T⁻² ডিভাইডেড বাই নিচে আয়তন, আয়তন মানে হচ্ছে L3। তাহলে এটা কাটাকুটি করে দেখতে পাচ্ছ যে mL⁻⁻1 T⁻², অর্থাৎ অপশান নম্বর সি এর সাথে ম্যাচ করে গেল। নেক্সট 48-এ কী বলেছে? ঘাত বলের মাত্রা হবে। ঘাত বল এক ধরনের বল, বলের যা মাত্রা ঘাত বলেরও তাই মাত্রা, মানে হচ্ছে mL⁻², ভর ইন্টু ত্বরণ। 49। আচ্ছা, এটা কার সাথে ম্যাচ করলো? অপশান নাম্বার বি, ঘাত বল তো এক ধরনের বল। এটা ভরবেগ দিয়েছে কেন? বলের ঘাত হলে হতো না, এটা ভুল করেছে, বইয়ে ভুল আছে। নতুন বই যার দাম 1100 টাকা, এখানে ভুল আছে, কিন্তু কিছু বলবার নেই আমার, পরে হবে একটা সময়, দেখা যাবে। এখন সিলেবাসটা কমপ্লিট করাই তোমাদের, মাথাটা গরম করে কাজ নেই। তো এখানে কোনো অপশানের সাথে আমারটা ম্যাচ করলো না, তাই আমি কোনো অপশানকে টিক করছি না। মোট কথা হচ্ছে ঘাত বলের মাত্রা ভুল দেওয়া আছে। এটা বলের ঘাত হলে যেটা উত্তর দেওয়া আছে সেটা হতো ভরবেগের মাত্রা, আর বলের ঘাতের মাত্রা সেম। এটা কিছু না, বলের ঘাত হতো, বলের ঘাতের মাত্রা, তাহলে এই উত্তরটা ম্যাচ করে যেত। প্রিন্টিং মিস্টেক হয়তো। নিম্নের কোন জোড়াটির মাত্রা সমান? টর্ক আর কার্য। এর আগেও বলেছি টর্ক আর কার্য, কৌণিক ভরবেগ আর প্ল্যাঙ্কের ধ্রুবক, ঠিক আছে, বা কার্য আর শক্তি, এদের প্রত্যেকের মাত্রা কিন্তু সেম। আচ্ছা, তারপর দিয়েছে 50 নাম্বার, একটি ভৌত রাশি পি এর সময় নির্ভরশীলতা যদি পি সমান P0, আগে লিখি একটু, P সমান P0 e টু দি পাওয়ার মাইনাস P0 e টু দি পাওয়ার -আলফা টি স্কোয়ার। এটা যদি হয় একটা টি এর ওপর নির্ভরশীল অপেক্ষক, আলফা একটি ধ্রুবক, টি সময়, তাহলে আলফার মাত্রা কী হবে? কিছু না, একটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে এই পাশটা পি, এই পাশটা P0 অলরেডি হয়ে আছে, মানে চাপ হয়ে আছে, তাহলে এইটা ডেফিনেটলি একটা মাত্রাহীন। কি বললাম? e টু দি পাওয়ার -আলফা ইন্টু টি স্কোয়ার, এটাকে হতে হবে মাত্রাহীন। এটা মাত্রাহীন কখন হবে? যখন e টু দি পাওয়ার সামথিংটা একটা মাত্রাহীন হবে, e টু দি পাওয়ার 2, তখন মাত্রাহীন হবে। কিন্তু e টু দি পাওয়ার বেগ হয় না, কোনো দিনই হয় না, e টু দি পাওয়ার বেগ হয় না, ফালতু একটা বিষয়। আলফা টি স্কোয়ারটাকে মাত্রাহীন হতে হবে, তাহলে আলফাটাকে কী হতে হবে? 1/t², মানে অ্যাকচুয়ালি টি টু দি পাওয়ার -2। এটা ছাড়া উপায় নেই। আলফা যদি মানে টি টু দি পাওয়ার -2 হয় তবে এটা সম্ভব। আলফা টি টু দি পাওয়ার -2, অপশান নাম্বার সি। বোঝা গেছে প্রিয় ছাত্রছাত্রীরা? আশা করি বোঝা গেছে। পরবর্তী প্রশ্নের দিকে যাই। দেখো 50 হয়ে গেল, আরও 20টা আছে। 51 স্পিড বলে মনে হচ্ছে না তো? অসুবিধা থাকলে জানাবে কিন্তু ভাই। 51 নম্বর, একটি কণার বেগ ও সময়ের সম্পর্ক হচ্ছে v
ইজিক্যাল টু এটি প্লাস ভি ইজিক্যাল টু হচ্ছে এটি প্লাস বি বাই টি প্লাস সি, এবিসি এর মাত্রা বার করো। সমমাত্রিক নীতি থেকে বলা যায় সময়ের সাথে সময়ই যোগ হয়, তাহলে সি এর মাত্রা কী হবে, সি এর মাত্রা হবে সময়ের মাত্রার সাথে সমান। আচ্ছা যাই হোক, আরেকটা কি, বেগ সমান বেগ প্লাস বেগ হতে পারে, আর তো কোনো উপায় নেই। মানে এটিটা একটা বেগ, এটি একটা বেগ, বেগ মানে এল টি ইনভার্স। ওকে, সেই ক্ষেত্রে এ কী হবে, এল টি ইনভার্সটা -2 হয়ে যাবে, মানে আরেকটা টি এদিকে ভাগ হচ্ছে না। তাহলে এ হলো সি হলো, আর বি এর বি বাই টি প্লাস সি, সরি বি বাই টি প্লাস সি, এটাকে কী হতে হবে, বেগ হতে হবে, মানে এল টি ইনভার্স হতে হবে, আর কোনো উপায় নেই। আর নিচে সিটা সময় হয়ে আছে, তাহলে বি বাই সময় প্লাস সময়, মানে টি প্লাস টি, টুটি করে দিও না, এটাও টি, ঠিক আছে, এটাও টি সময়, ঠিক। আর এল টি ইনভার্স, তাহলে টি কত হবে, বি কত হবে, এল টি ইনভার্সের সাথে টি গুণ, মানে বিটা হয়ে গেল একটা লেন্থ। তাহলে এটা হচ্ছে এল টি টু দি পাওয়ার -2। এই এটা দেখো 69ও আছে, কি মুশকিল বাবা, এটা 69ও আছে, এল টি টু দি পাওয়ার -2, এল আর টি। অপশান নাম্বার এ। এই সেম প্রশ্ন 69ও আছে, তো 69 যখন করাবো তখন বলে দেবো সেম অ্যাজ 51। অঙ্ক কম পড়ছিল যেটা পড়ে থাকে, মানে স্বভাবটা না পাল্টায়নি, স্বভাবটা একই আছে, শুধুমাত্র অঙ্কটার যে বইটার যে রূপ সেটাই পরিবর্তন হয়েছে, স্বভাবটা একই আছে। ঠিক আছে, চলো কত হলো, 51 হয়ে গেল। 52, একটি ভৌত রাশির মাত্রা হলো এম টি টু দি পাওয়ার -2, রাশিটি হলো সৌর ধ্রুবক। আচ্ছা 52 সৌর ধ্রুবক, তার মানে হচ্ছে সোলার কনস্ট্যান্ট। দেখো এখানে হিন্টস দিয়ে দিয়েছে, সৌর ধ্রুবক হচ্ছে শক্তি নিঃসরণের সময়, শক্তি নিঃসরণের পরিমাণ মানে শক্তি, ওপরে শক্তি, আর নিচে ক্ষেত্রফল বাই মানে গুণিত সময়। সৌর ধ্রুবকটা বলছে শক্তি ডিভাইডেড বাই সময়, আর তার সাথে কি ক্ষেত্রফল, মানে একক ক্ষেত্রফলে একক সময়ে সূর্য আমাদের যে শক্তি প্রদান করছে সেটাই সৌর ধ্রুবক। এটা যদি বার করো তাহলে উপরে হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, নিচে হবে সময় মানে টি, ক্ষেত্রফল মানে এল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এম টি টু দি পাওয়ার -3। ঠিকই আছে, তাহলে সৌর ধ্রুবক এটাকেই বলছে, সৌর ধ্রুবককে এইটা রিপ্রেজেন্ট করে। অপশান নাম্বার বি। নেক্সট 53। 53তে বলা আছে মাত্রাহীন ও এককযুক্ত রাশির নাম। মাত্রা নেই কিন্তু একক আছে, এটা প্রথম ভিডিওতে বলেছিলাম আমি, কোণ আর ঘনকোণ দুটোই হবে, কোণ আর ঘনকোণ। কোনটা আছে দেখে নাও, কোণ কোণ কোণ, অপশান এ। নেক্সট 54। 54-এ বলেছে স্প্রিং ধ্রুবকের মাত্রা কোনটির সাথে সমান। আচ্ছা স্প্রিং ধ্রুবক একটু বলে দিই, স্প্রিং ধ্রুবক যেটা থেকে পাবে সেটা হচ্ছে F = -k × x। এই কে কে বলা হয় বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক, সেটা হয় ফোর্স আপন কেটা কী হবে -F/x। F মানে হচ্ছে তোমার বল মানে নিউটন, আর এক্সটা হয় দৈর্ঘ্য মানে মিটার, নিউটন প্রতি মিটার। কী বার করতে বলেছে, ও কার সাথে সমান, সান্দ্রতাঙ্ক না পৃষ্ঠটান, হ্যাঁ পৃষ্ঠটান, বল বাই দৈর্ঘ্য, এটা আর কী হয়, আর কার সাথে হয়, পৃষ্ঠটান, অর্থাৎ অপশান নাম্বার বি পৃষ্ঠটান। নেক্সট 55। 55-এ বলেছে এল দৈর্ঘ্য ও আর ব্যাসার্ধের নলের মধ্য দিয়ে তারপিন তেল প্রবাহিত হচ্ছে, নলটির দুই প্রান্তে চাপের পার্থক্য পি, তেলটির সান্দ্রতা ইটা সমান এটা, ইটার মাত্রা কত হবে, বার করো ইটার মাত্রা কত হবে, পি ইন্টু r² - x² ডিভাইডেড বাই 4VL। 4VL, প্রথম কথা চাপের যা মাত্রা ml ইনভার্স টি টু দি পাওয়ার -2, তারপর হচ্ছে দূরত্বের বর্গ থেকে দূরত্বের বর্গ বিয়োগ, অবভিয়াসলি দূরত্বের বর্গেই ফিরে আসবে আবার, ঠিক আছে। নিচে কত হচ্ছে 4 এর মাত্রা হয় না, বেগের মাত্রা LT ইনভার্স, আবার একটা লেন্থ এটা, তাহলে এল স্কোয়ার এটা কেটে গেল, আর টি টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার -1, এই দুটো কাটলে টি টু দি পাওয়ার -1 পড়ে থাকছে, তাহলে হচ্ছে ml ইনভার্স টি ইনভার্স, এটা হচ্ছে সান্দ্রতাঙ্কের মাত্রা, অপশন নাম্বার ডি হলো। তারপরে 56। 56-এ বলেছে এই সংখ্যাটিতে সার্থক অঙ্ক সংখ্যা কটি,
তো ওই 5418 এই চারটে হবে সার্থক সংখ্যা, পরের শূন্যগুলো সার্থক সংখ্যা হয় না। 57 রুলসগুলো পড়বে তাহলে পারবে করতে। একটি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এটা আর এটা, সার্থক অঙ্ক বিবেচনা করলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? প্রথম কথা দুটো মিটারে আছে, একটা 6.01 আর একটা হচ্ছে 12 এত মিটার স্কোয়ার। তাহলে এটা যদি করি আমাদের কত হবে? করতে হবে আর কিছুই না, তাহলে 601 আর 12 গুণ করতে হবে, ক্যালকুলেটার অ্যালাউ নেই। তাহলে 601-এর 1202 আর নিচে হচ্ছে 601, তাহলে এখানে 2 0 2 7, তাহলে 7202 2 ঘর আগে দশমিক একটা এটা এলো। এবার সার্থক অঙ্ক কত হবে, সার্থক সংখ্যায় কত হবে? এর সিগনিফিক্যান্ট ফিগার 3টে, এর সিগনিফিক্যান্ট ফিগার 2টো, তাহলে আমার যে অ্যান্সারটা হবে তারও সিগনিফিক্যান্ট ফিগার 2টোই হওয়া আছে। 2টো মানে 72, আর কোনো উপায় নেই। 72 মিটার স্কোয়ার, রাউন্ডিং অফ করতে হবে 72। বোঝা গেল? 72.0 72 মিটার স্কোয়ার, অপশান নাম্বার সি। অপশান নাম্বার সি, অঙ্কটা বোঝা গেল? দেখে সবগুলোই মনে হবে ঠিক, কিন্তু ঠিক না। তোমাকে মিনিমাম সিগনিফিক্যান্ট ফিগার সেইভাবেই কিন্তু বের করতে হবে। নেক্সট দেখো 58-58-58-এ কী বলেছে? 58-এ বলেছে যে একটি সরু তারের ব্যাসার্ধ এটা, সার্থক অঙ্ক সংখ্যায় তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো। 0.16 মিলিমিটার, ব্যাসার্ধটা হচ্ছে 0.16 মিলিমিটার। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল চাই, এরিয়া মানে পাই আর স্কোয়ার। পাই তো একটা কনস্ট্যান্ট, যাই হোক, পাই ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ার মানে 0.16 ইন্টু 0.16। তাহলে দুটো 0.16-এর গুণফল, দুটোতে সিগনিফিক্যান্ট ফিগারের সংখ্যা 2, তাহলে যে অ্যান্সারটা আসবে 256 মানে 0.256 না 0.0256 এটা আসবে। তার সাথে একটা পাই গুণ থাকবে, পাইটা গুণ করতে হবে আমাকে। হে প্রভু কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে ইয়ে কিয়া হুয়া, করতেই হবে, হ্যাঁ করতেই হবে, এটা ছাড়া আর কোনো উপায় নেই। তো করছি, তাহলে আর কি করা যায়? অ্যান্সারগুলো তাই তো দেওয়া আছে, পাইওয়ালা তো নেই, তাহলে করতে হবে আর কি। তাহলে 256-এর সাথে 3.14 করছি, মানে 314 করছি। তাহলে করলে 6 4 24, হাতে থাকলো 2, 5 4 20 2 22, হাতে থাকলো 2, 4 2 8 2 10, তারপরে 256 অ্যাজ ইট ইজ নেমে যাবে। তারপরে হচ্ছে 6 3 18, হাতে থাকলো 1, 5 3 15 16, 1 3 3 4 1 7, তাহলে 4 6 2 8, 8 5 3 হাতে থাকলো 1, 6 2 8 9 10 0 হাতে থাকলো 1 8। তো তোমাদের কাছে যেটা অ্যান্সার আসছে সেটা হচ্ছে 80384। এবার এখানে 4টে ঘর, ওইখানে 2টো ঘর, মানে 6টা ঘর, 1 2 3 4 5 6, এটা এলো এত মিলিমিটার স্কোয়ার। এইবার সেই সেম জিনিস, কি সেম জিনিস? সেম জিনিসটা হচ্ছে যে মিনিমাম সিগনিফিক্যান্ট ফিগার, তাহলে দুটো সিগনিফিক্যান্ট ফিগার হবে। এটাকে সিগনিফিক্যান্ট ফিগার ধরে না, এটাকে ধরে না, এটাকে ধরবো আর এটাকে ধরবো, তার মানে হচ্ছে 0.080, আর তারপরেরটা হচ্ছে 3, সেটা হচ্ছে 5-এর চেয়ে ছোটো, তাই কোনো পরিবর্তন হবে না। 0.080 মিলিমিটার স্কোয়ার ইজ এ কারেক্ট অ্যান্সার। এটাও উত্তরে মেলেনি, কিন্তু এটা আমি 100% শিওর যে এটাই ঠিক আছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে 0.08 অবধি নিয়েছে, কেন? তাহলে এটা এখানে সিগনিফিক্যান্ট ফিগার একটা, কই এখানে তো সিগনিফিক্যান্ট ফিগার 2টো হয়নি। অপশান নাম্বার এটাই কারেক্ট। 59, একটি দোলকের দৈর্ঘ্যের পরিমাপ এটা আর পর্যায়কালের পরিমাপ এটা, তাহলে অভিকর্ষজ ত্বরণের পরিমাপে শতকরা ত্রুটি সেটা বার করতে হবে। তাহলে করো, বার করো, বার করতে হবেই যখন, তখন বার করে নাও, সময় নষ্ট করছো কেন বৎস? চলো দেখো, বের করতে হবে, করে নাও, বের করে নাও। 59, P = 2π√L/g, যাকে বার করবে তাকে একা রাখো, সুবিধা হবে। তাহলে বোথ সাইড স্কোয়ার করো, T² = 4π² L/g, g এর ত্রুটি বার করবে, তাহলে g কে একা রাখো, g সমান হচ্ছে 4π² L/t। এবার g এর শতকরা ত্রুটি মানে ডেল্টা g/g গুণিত 100%, যেটা হয় 4π² সাথে কোনো ত্রুটি নেই, এলটা হবে ওইটা স্কোয়ার, সরি, ডেল্টা L/L ইন্টু 100%, টি এর মাথায় 2, তাহলে ঘাত হবে সামনে, মাইনাসের কোনো প্রশ্ন নেই, ডেল্টা T/T ইন্টু 100%।
তাহলে দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি কত? 0.01 ডিভাইডেড বাই অরিজিনালটা 0.8 ইন্টু 100%, আর এখানে হবে 2 ইন্টু 0.12 আর 2.5, 0.12 আর 2.5 গুণিত 100%। তাহলে এটা করতে হবে তোমাদেরকে। প্রথম কথা, এটা 100 মানে হচ্ছে 1/0.8 যুক্ত এখানে কত হবে? এখানে হবে 2 ইন্টু 12/2.5। হ্যাঁ, তাহলে দশমিক দাও, উপরে 10 দাও, 10/8 প্লাস 24 এটা এমনি করে নাও, সুবিধা হবে। তাহলে 5 4 20, 5 8 40, 5 5 25, 5 4 20 40, 5 8 40, আর এটা হবে 2 5 10, 2 4 8, 5/4 48/5, 5/4 হচ্ছে এটা তোমার 4 1 4, 10, 4 2 8, 20, 4 5 20 প্লাস 5 দিয়ে এটা, তাহলে 9, 9 5 45 এটা, তাহলে এখানে হচ্ছে 5 6 2 8 9 1 10, 10.85%, 10.85%। অপশান নাম্বার এ ম্যাচ করে গেল, কোনো সমস্যা নেই। 60, একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি 1%, আয়তন পরিমাপে ত্রুটি কত? 3 টাইমস হয়ে যাবে, মানে 3% হয়ে যাবে। করে দেখিয়ে দিচ্ছি। এই টাইপের একটা অঙ্ক ছিল কিছুক্ষণ আগেই, ওটাতে ক্ষেত্রফল বলেছিল যদিও, যাই হোক। তাহলে তোমার আয়তন বলেছে, আয়তন হয় 4/3 পাই আর কিউব। এবার সেটা যদি হয় তাহলে ডেল্টা ভি আপন ভি গুণিত 100%, মানে হবে 4/3 পাই তো কনস্ট্যান্ট, ঘাতটা উপর একটা সামনে আসবে, ডেল্টা আর বাই আর ইন্টু 100%। তাহলে আয়তন পরিমাপে ত্রুটি হচ্ছে 3 টাইমস অফ ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি, তার মানে 3%, 3%। অপশান নাম্বার সি, অপশান নাম্বার সি। তারপর 61 বলেছে y = a sin ω t - kx, ওমেগা আর কে এর মাত্রা নির্ণয় করো। করব y = a sin ω t - kx, এটা একটা চলতরঙ্গের সমীকরণ, ওয়েভ ইকুয়েশন। তো এখানে ওমেগা আর কে এর মাত্রা বার করতে বলেছে। প্রথম কথা হচ্ছে সাইনের ভেতরে কোনো জিনিস থাকলে সেটা মাত্রাহীন হয়। তাহলে তারা প্রত্যেকে কে ওমেগা টি মাত্রাহীন, কে এক্স মাত্রাহীন, কারণ মাত্রাহীন থেকেই মাত্রাহীন বিয়োগ করলে ওভারঅল বিয়োগফলটা মাত্রাহীন পাওয়া যায়। তাহলে ওমেগা টি একটা মাত্রাহীন, মাত্রাহীন মানে আমরা করি এম এর মাথায় 0, এল এর মাথায় 0, টি এর মাথায় 0, সেই ক্ষেত্রে ওমেগার মাত্রাটা হবে এম এর মাথায় 0, এল এর মাথায় 0, t⁻⁻1, অবভিয়াসলি তাই। আর কে এক্সটাও একটা মাত্রাহীন, মাত্রাহীন মানে আবার বলবো এম এর মাথায় 0, এল এর মাথায় 0, টি এর মাথায় 0। তাহলে কে এর মানটা হবে, মানে কে এর মাত্রাটা হবে, এক্স একটা দৈর্ঘ্যের মাত্রা কিন্তু, তাহলে এই পাশে হবে এম এর মাথায় 0, এল এর মাথায় 0, সরি এল এর মাথায় -1, টি এর মাথায় 0, একটা এল ইনভার্স একটা টি ইনভার্স, সোজা কথা, একটা টি ইনভার্স একটা এল ইনভার্স, অর্থাৎ অপশান নাম্বার এ। 62, L/t² রাশিতে এল হলো সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য আর টি হলো পর্যায়কাল, রাশিটি হলো কি? L/t², দেখো এখান থেকে দেখতে পাবে L/t² ফরম্যাটটা কি দেয়, 4π² তো এমনিও কোনো মাত্রা টাত্রা নেই, কিছু নেই, কী দেয়? অভিকর্ষজ ত্বরণ। এখান থেকে বলতে পারলাম অভিকর্ষজ ত্বরণ, অপশান নাম্বার বি বুঝিয়ে দিলাম এখানে। 63তে বলছে যে যদি একটি পরিমাপে a + ডেল্টা a হয় তাহলে তার ত্রুটির আপেক্ষিক মান কি হবে? আপেক্ষিক মান বা আনুপাতিক ত্রুটি সেটা হয় ডেল্টা a/a, অপশান নাম্বার বি। নেক্সট, একটি রাশি a এর পরিমাপে ত্রুটির আপেক্ষিক শতাংশ গণনা করার জন্য সঠিক পদ্ধতি হলো ওই ডেল্টা a/a গুণিত 100%, যেটা এতক্ষণ ধরে করে আসছি, কিছুই নেই, ডেল্টা a/a গুণিত 100%, অপশান নাম্বার এ। নেক্সট, এক্স যদি a + bt + ct² হয়, এক্স যদি মিটার, টি যদি ইয়েতে হয়, তাহলে বি ও সি এর মাত্রা নির্ণয় করো। আমি এটাও বার করে দেবো, চলো, ফ্রি একটা জিনিস।
65 x is equal to a plus bt plus ct স্কোয়ার, এটা দেওয়া আছে তো? ঠিক। তাহলে লেফট সাইডে একটা সরণ, তাহলে রাইট সাইডের প্রত্যেকটা সরণ, a সরণ, bt সরণ, ct স্কোয়ার সরণ। তাহলে a হলো সরণ মানে l, প্রথম কাজ। দ্বিতীয় কাজ, বিটিটাও হবে l এবং বিটা হবে lt ইনভার্স। ওকে, একই রকমভাবে সিটি স্কোয়ার সেটাও হবে l, আর সিটা হবে lt টু দি পাওয়ার -2। তাহলে কি দাঁড়ালো এখানে? lt টু দি পাওয়ার -1, lt টু দি পাওয়ার -2, অর্থাৎ অপশান নাম্বার এ 66। অ্যাভোগাড্রো সংখ্যার মান এত, এখানে কটি সার্থক সংখ্যা আছে? এখানে সার্থক সংখ্যা আছে, 10-এর মাথাটা হয় না, ওই 6 হবে, 0 হবে, 2 হবে, 2 হবে, মানে 4টা, অর্থাৎ অপশান নাম্বার ডি 67। 5.69 ইন্টু 10 টু দি পাওয়ার 15, এখানেও তাৎপর্য সংখ্যা ওই 5, 6, 9, মানে 3টে, মানে অপশান নাম্বার বি। সোজা দিয়ে দিয়েছে যে পরের প্রশ্নগুলো। 68, এত সংখ্যাটিকে 5টি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় প্রকাশ করলে তা হবে, আচ্ছা, 7, 2, 6, 0.835, এটাকে 5টা সংখ্যা অবধি করতে হবে। তাহলে এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, তার পরেরটা হচ্ছে 5, 5-এর পরে কিছু নেই মানে 0, 5-এর পরে 0 থাকা মানে দেখতে হবে তার আগের ডিজিটটা কি ইভেন না অড। ইভেন হলে কোনো চেঞ্জ হয় না, অড হলে একটা বাড়বে, মানে 7.26.83 না হয়ে 84। সূত্রগুলো মুখস্থ করতে হবে, রুলসগুলো জানতে হবে, নাহলে মুশকিল। 68 হচ্ছে 84, হ্যাঁ, অপশান নাম্বার বি কারেক্ট আছে। তাহলে 69টা তো আমি বলেই দিয়েছিলাম, 69-এরটা আমি বলে দিয়েছিলাম যে 69, আর তোমাদের এইখানে এই যে এই ইয়েটা 51 এটা সেম, অঙ্কের অভাব ছিল তাই সেটাই দিয়ে দিয়েছে। আর শেষ প্রশ্ন আজকের, সেটা হচ্ছে ভর ও দ্রুতির পরিমাপে শতকরা ত্রুটির পরিমাণ 2%, 3% হলে গতিশক্তি গণনার ক্ষেত্রে ত্রুটি কত? এটা পুরোপুরি তোমাদের 40 নম্বর অঙ্কটার সাথে মানে অঙ্কটার টাইপটা সমান, আমি একেবারে সমান বলছি না। তাহলে করতে হবে কে ই বা কাইনেটিক এনার্জি সমান হয় ½ mv²। তাহলে আমি একটু ছোট করে লিখছি, শর্টে লিখছি। তাহলে পার্সেন্টেজ এরর ইন কাইনেটিক এনার্জি কত হবে? সেটা হবে হাফের যায় আসে না, পার্সেন্টেজ এরর ইন মাস যুক্ত ঘাতটা সামনে আসে 2 ইন্টু পার্সেন্টেজ এরর অফ ভি। তাহলে সেটা কি হচ্ছে? পার্সেন্টেজ এরর অফ এম, মাসের কত? 2, মাসের হচ্ছে 2%, আর এর হচ্ছে কত? 2 গুণিত 3%। তাহলে এটা হচ্ছে 2% যুক্ত 3 দুগুণে 6%, তার মানে হলো 8%। 8% মানে হচ্ছে অপশান নাম্বার বি, এটাও ঠিক আছে। এখানে আমাদের 70টা এমসিকিউ হলো শেষ। এরপর আমরা আলোচনা করব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপর আমরা আলোচনা করব কলাম ম্যাচিং, তারপর আমরা আলোচনা করব অ্যাসারশন রিজন, ট্রু ফলস, ডায়াগ্রাম বেস এবং লাস্টলি কেস বেস আর ইন্টিজার। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আলোচনা করব পরপর। তোমরা যারা ভিডিওটা দেখে বুঝতে পারছো তারা বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও, কারণ চ্যানেলের সাথে যুক্ত থাকলে পরপর ভিডিও আসতে থাকবে। বিগত 2 বছরও তাই এসছে, এই বছরও তাই আসবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। বুঝতে পারলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে, বুঝতে না পারলে কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা আলোচনা করব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা, পড়াশোনা করো, বাই।